প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানিয়ে প্রথম মিড সেমিস্টার পরীক্ষাকে সামনে রেখে অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনার এই মহামারীতে তোমাদের বাসায় অবস্থান করে তোমাদের পাঠ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে আনন্দিত হবে আগামী 1 জুন থেকে তোমাদের প্রথম মিড সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। উক্ত পরীক্ষায় তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, আর ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রথম মিড সেমিস্টার পরীক্ষার ভালো প্রস্তুতি নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। রিপন, প্রভাষক, অর্থনীতি, মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় অর্থনীতি, নবম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের প্রিয় সাবজেক্টগুলোর মধ্যে একটি হচ্ছে অর্থনীতি। তো আশা করি তোমরা এই ক্লাসটি খুব ধৈর্য সহকারে উপভোগ করবে। তো আজকের আলোচ্য বিষয়, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে, তা হচ্ছে অর্থনীতি, সম্পদ এবং সম্পদের শ্রেণীবিভাগ, যা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 2য় অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এবং ছবিতে কিছু লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 16তম পৃষ্ঠায় পাবে তোমরা অর্থনীতির যে সম্পদ রয়েছে আর এই সম্পদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো। আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত। অর্থাৎ সম্পদ বলতে আমরা দালান কোঠা, আমাদের জায়গা জমি ইত্যাদি আমরা বুঝি। হ্যাঁ, তোমাদের ধারণা কিছুটা সঠিক, তবে এখানে একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, সম্পদ হতে হলে অবশ্যই তাকে দ্রব্যর বিনিময়ের মাধ্যম হতে হবে। অর্থাৎ সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যা পেতে হলে অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ তোমাকে সম্পদ, তুমি সেই সমস্ত দ্রব্য বা সেবাকেই তুমি বুঝবা বা তুমি বুঝে নিবা যার বিনিময়ে তোমাকে অর্থ প্রদান করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, দৃশ্যমান বস্তুগত সম্পদ, আবার অদৃশ্যমান বস্তুগত সম্পদও রয়েছে। ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তু সম্পদ, এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা বস্তুগত সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো জিনিসকে আমরা অর্থনীতি ভাষায় সম্পদ বলতে হলে তার কিছু বৈশিষ্ট্য প্রয়োজন। অর্থাৎ আমরা অর্থনীতির ভাষায় কোনো জিনিসকে যদি সম্পদ বলে আখ্যায়িত করি তাহলে তার কিছু বৈশিষ্ট্য থাকাটা আবশ্যক। সেই বৈশিষ্ট্যগুলো কি? অর্থাৎ যদি কোনো সম্পদ বা দ্রব্যর ভিতরে 4টি বৈশিষ্ট্য বিদ্যমান, তবেই আমরা তাকে সম্পদ বলে আখ্যায়িত করতে পারবো। তো প্রথম রয়েছে উপযোগ। উপযোগ বলতে আমরা কি বুঝি? এটা সাধারণত মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে আমরা উপযোগ বলবো। অর্থাৎ কোনো দ্রব্য মানুষের কতটা অভাব মেটানোর ক্ষমতা রাখে সেগুলো মূলত সম্পদ। উপযোগ নেই এমন কোনো দ্রব্য বা সেবাকে মানুষ অর্থ দিয়ে কেনে না। অর্থাৎ একটি দ্রব্য আমি ভোগ করার পরে সেখান থেকে কতটুকু উপযোগ পাবো, অর্থাৎ আমি কতটুকু স্বাদ গ্রহণ করতে পাবো, স্বাদ পাবো, তার উপর ভিত্তি করে আমি অর্থ ব্যয় করব। কোনো জিনিস যদি তোমাদের খেতে ভালো না লাগে বা তুমি খেতে ইচ্ছুক না, বা তুমি মনে করো জিনিস থেকে তুমি সেরকম স্বাদ পাচ্ছ না, তাহলে তবে তুমি কিন্তু সেটা অর্থ দিয়ে কখনোই কিনবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে
অপার্যতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকে। যেমন নদীর পানি, বাতাস প্রভৃতি যোগান প্রচুর, এগুলো সম্পদ নয়। তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয়। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলেই প্রচুর পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, এগুলো সম্পদ। তাহলে আমি কি বুঝতে পেরেছি যে অপার্যতা একটা সম্পদের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্যতা। সম্পদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এখানে হস্তান্তরযোগ্যতা বলতে আমি কি বুঝি? হাত বদল, অর্থাৎ এক হাত থেকে আরেক হাত বদল হওয়া, চেঞ্জ হওয়া। যেমন তুমি একটি ফ্রিজ কিনেছ, সেই ফ্রিজটি তুমি অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছ, বা তুমি যখন একটা নতুন ফ্রিজ কিনতে চাও তখন তুমি দোকানির কাছ থেকে নতুন একটা ফ্রিজ নিয়ে এসো, অর্থাৎ দোকানদার হাত থেকে তোমার হাতে ফ্রিজটি এসেছে। এটাই মূলত হস্তান্তরযোগ্যতা, অর্থাৎ হাত বদল। তবে এখানে আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। এখানে আমি একটা উদাহরণ দিতে পারি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না, কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয়। আবার টিভির মালিকানা বদল করা যায় বলে টিভিকে সম্পদ, অর্থাৎ যেটার মালিকানা বদল করা যায় ওটাকে আমরা বলবো হস্তান্তরযোগ্য সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাহ্যিকতা। যে সমস্ত দ্রব্যের মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলী সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী বাজারে অর্থনীতি নানাভাবে এগুলোকে বিক্রয়যোগ্য সম্পদ পরিণত করা সম্ভব। তাহলে বাহ্যিকতা বলতে যে এটা কি বুঝি আমরা? যে কোনো সম্পদের একটা অস্তিত্ব থাকতে হবে, সেটা দৃশ্যমান অস্তিত্ব, অদৃশ্যমান অস্তিত্ব উভয় হতে পারে। তবে এই ক্ষেত্রে বাহ্যিকতা বলতে আমি কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যায় না। তো বাহ্যিকতা হচ্ছে যে সমস্ত দ্রব্য মানুষ অভ্যন্তরীণ গুণ বোঝায় তাকে অর্থনীতি ভাষায় সম্পদ বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থনীতির ভাষায় সম্পদের যে বৈশিষ্ট্য তা তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের পেশায় চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সম্পদের শ্রেণী বিভাগ। উৎস ও উৎপত্তির দিক থেকে সম্পদকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 প্রাকৃতিক সম্পদ, 2 মানবিক সম্পদ, 3 উৎপাদিত সম্পদ। তোমরা প্রাকৃতিক সম্পদ বলতেই তোমরা খুব সহজেই বুঝে যাও যে প্রকৃতি হতে আমরা যে সম্পদ পেয়ে থাকি তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, মানবিক সম্পদ তাহলে কি? মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা যায়, যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোক্তা, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। তৃতীয়ত, উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক ও মানবিক সম্পদকে কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি করা হয় তাকে বলা হয় উৎপাদিত সম্পদ। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো উৎপাদিত সম্পদ। তাহলে উৎপাদিত সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদের সমন্বয়ে গঠিত উৎপাদিত সম্পদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সম্পদের যে শ্রেণীবিভাগ আছে তোমরা ভালোভাবে এটা উপলব্ধি করতে পারবে এবং আশা করি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় যেই প্রশ্ন আসবে তোমরা এই প্রশ্ন থেকে এগুলো উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি অর্থনৈতিক সম্পদের বিবরণ। বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তোমরা জানো ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে চলে গিয়েছে। উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। এদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ
আমরা নিচে তুলে ধরলাম। ক কৃষি সম্পদ, খ খনিজ সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধি উর্বর কৃষি জমি, যার ফলে এদেশের জমির উর্বরতা এবং আবহাওয়া অনুকূলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত, নদ নদী থেকে প্রচুর পরিমাণ প্রাণী, যা আমাদের কৃষি উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। এদেশে প্রায় 90,990 বর্গ কিলোমিটার চাষযোগ্য কৃষি জমি রয়েছে। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। দেশের প্রায় 63% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের প্রায় 14.10% ভাগ কৃষি থেকে আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার খনিজ সম্পদের বিবরণ তোমাদের সামনে তুলে ধরব। বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ না হলেও এদেশে প্রচুর পরিমাণ খনিজ সম্পদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। তোমরা ইতিমধ্যে জানো যে প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে মোটামুটি আসার আলো দেখিয়েছে। তো আমরা খনিজ সম্পদের বিবরণের শুরুতেই আমরা প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। 2017 সালে পর্যন্ত এ যাবৎ এদেশে 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সেখানে মোট গ্যাসের মজুদ রয়েছে 39.90 ট্রিলিয়ন ঘনফুট। বাংলাদেশে বর্তমান 21টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে। কিছু উল্লেখযোগ্য গ্যাস ক্ষেত্র আমি উল্লেখ তোমাদেরকে বলে দিচ্ছি। বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশিদপুর, সিলেট, তিতাস, বেলাবো, নরসন্দী, মেঘনা, শাহবাজপুর, সেমুতান, সুন্দরপুর, শ্রীকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, সালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার ইত্যাদি ইত্যাদি গ্যাস ক্ষেত্র রয়েছে। এর বাইরেও আরও গ্যাস ক্ষেত্র রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তারপরেই রয়েছে চুনাপাথর, সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহৃত হয়। বাংলাদেশের সিলেট, বাঙ্গারহাট ও বাগলিবাজার, সুনামগঞ্জের টেকেরহাট, জয়পুরহাটের জামালগঞ্জ এবং কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণ চুনাপাথর মজুদ রয়েছে। চীনামাটি নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলায় চীনামাটি পাওয়া যায়। এটি বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরির কাজে ব্যবহৃত হয়। তোমরা যেই খাবারের সময় যে বাসনপত্র ব্যবহার করো, এগুলো চীনামাটি দিয়ে তৈরি। এছাড়াও কয়লা, কঠিন শিলা, সিলিকা বালি, গন্ধক, খনিজ তেল, তামাক ইত্যাদি খনিজ দ্রব্য বাংলাদেশে পাওয়া যায়। এর মধ্যে গন্ধক, তোমরা জানো যে বারুদ তৈরি, দেশলাই কারখানা, তেল পরিশোধন প্রভৃতি ক্ষেত্রে গন্ধক কাজে লাগে। চট্টগ্রাম কুতুবদিয়ার দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। খনিজ তেল, 8 নম্বর খনিজ তেল, সিলেটের হরিপুর খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। দেশের উপকূলীয় এলাকায় পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে তেল অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেই এতক্ষণ যাবৎ যেই ক্লাসগুলো আমরা করেছি, অর্থাৎ আমি তোমাদের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই আলোচনা থেকে তুমি কি শিখবে? প্রথমত তুমি শিখবে সম্পদের বৈশিষ্ট্য, দ্বিতীয়ত তুমি শিখবে অর্থনৈতিক সম্পদের বিবরণ, অর্থাৎ আজকের শিক্ষণফল সম্পদের বৈশিষ্ট্য, অর্থনৈতিক সম্পদের বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে আমি অভিভাবককে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আপনার সন্তানকে বাসায় অনলাইন ক্লাসটি কিভাবে সুন্দরভাবে সে করতে পারে সে ব্যাপারে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনলাইন ক্লাসের উপরে যদি কোনো মন্তব্য থাকে, কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কোনো বিষয় যদি তোমাদের সমস্যা হয়, অর্থাৎ আজকের আলোচনা থেকে যে কোনো টপিক, যে কোনো বিষয়
তোমার জানার থাকে অবশ্যই তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।